তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশার কিন্তু কমতি নেই। প্রিয় দর্শক, আমার পিছনে যে নদীটি আছে এটি তো তিস্তা নদী। আপনি দেখতে পাচ্ছেন যে এর পিছনে যে সেতুটি আছে, একটি সেতু, এটি হচ্ছে তিস্তা সেতু। এবং আমার পেছনে আরেকটি সেতু আছে অনেক দূরে, দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রেল সেতু। ঢাকা থেকে এটি লালমনিরহাটে আসা যায় এই রেল সেতু দিয়ে। আমার পেছনে যে তিস্তা নদী, এই নদীটি আসলে যে তার স্বাভাবিক গতি প্রকৃতি সেটি কিন্তু এখন আর নেই, নাব্যতা হারিয়েছে। এই তিস্তা নদীর মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন বালু জমে অলরেডি কিন্তু চর পড়ে গেছে। তো যেটি কথা হচ্ছিল যে এই তিস্তা প্রজেক্ট যদি বাস্তবায়ন হয় তাহলে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা কিন্তু লাঘব হয়ে যাবে। বলা চলে যে চীনের জিয়াংশু প্রদেশের মতো কিন্তু এই তিস্তা পাড়ের মানুষের জীবনও উন্নত হবে। এই প্রজেক্ট বাস্তবায়ন হওয়ার পথে আপনারা জানেন ডক্টর ইউনূস সরকার কাজ করছে এবং খুব শিগগিরই এটি কাজ শুরু হয়ে যাবে আমরা জানি। এবং তখন কাজ শুরু হওয়ার পরে নদীর নাব্যতা ফিরে আনার জন্য ড্রেজিং করা হবে এবং আরও বেশ কিছু কাজ হবে। আমরা পুরো প্রতিবেদন জুড়ে সেই বিষয়গুলোই দেখব। দীর্ঘ এক দশক ধরে অভিন্ন নদী তিস্তার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ। শুষ্ক মৌসুমে ফসল পড়ে যায়, নদী হয়ে পড়ে প্রাণহীন, অথচ উজানে বাঁধ দিয়ে পানির পূর্ণ নিয়ন্ত্রণ করছে ভারত। স্বাধীনতার পর থেকে একের পর এক সরকার ক্ষমতা এলেও তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘব হয়নি। কিন্তু এবার আর কথার কথা নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ। বহুল প্রত্যাশিত এই কাজের অংশ হিসেবে বাংলাদেশে আসছে চীনের বিশেষজ্ঞ দল। ঋণ সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছে বেইজিং। প্রিয় দর্শক, আমরা উত্তরবঙ্গে সরেজমিন ঘুরে ঘুরে দেখেছি তিস্তা পাড়ের বাস্তবতা, শুনেছি মানুষের স্বপ্ন, অভিমান, আশা ও আক্ষেপের কথা। আজকের এই পর্বে থাকছে সেসব গল্প। কি আছে তিস্তা মহাপরিকল্পনায়? তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ কত? কিভাবে চীনের বিনিয়োগে বদলে যাবে এই উত্তরের জনপদ? তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি ও সামনে কি অপেক্ষা করছে তিস্তা পাড়ের মানুষদের জন্য, তার বিস্তারিত তুলে ধরব। আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন। তিস্তা মহাপরিকল্পনায় ভারতকে বাদ দিয়ে এখন যুক্ত হচ্ছে চীন। ভারত মনে করছে এর মধ্য দিয়ে দিল্লির আরও কাছে পৌঁছে যাচ্ছে বেইজিং। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান চীন সফরের ঠিক আগে চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, সরকার চাইলে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত আছে চীন। এই প্রকল্পে ভারতের আগ্রহের ইঙ্গিত দিয়ে তিনি তখন বলেছিলেন, একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব একমাত্র বাংলাদেশেরই। এরপর ডক্টর ইউনূসের চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে চুক্তি হওয়ার জোর সম্ভাবনা দেখা দেয়। সেই সফরে চুক্তি না হলেও বিষয়টি নিয়ে আলোচনা এগোয় অনেক দূর। তিস্তা নদীর পথ চলা শুরু হিমালয়ের কোল থেকে। প্রথমে সিকিম, তারপর পশ্চিমবঙ্গ পেরিয়ে এই নদী বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তার মোট দৈর্ঘ্য প্রায় 414 কিলোমিটার। বাংলাদেশ অংশে তিস্তা নদীর দৈর্ঘ্য 115 কিলোমিটার। এর মধ্যে 45 কিলোমিটার ভাঙন প্রবণ এলাকা। বিশেষ করে প্রায় 20 কিলোমিটারের পরিস্থিতি একেবারে ভয়াবহ। কুড়িগ্রাম জেলার রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলা অংশে টানা ভাঙন হয়। ভাঙন আছে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধাতেও। ভাঙন প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তিস্তাপাড়ের মানুষের কথা জানতে আমরা উত্তরবঙ্গের লালমনিরহাট জেলার উদ্দেশ্যে রওনা দেই ঢাকা থেকে। লালমনিরহাট থেকে তিস্তা সেতুতে যাত্রা বিরতি করি। ড্রোনের মাধ্যমে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই ভরা মৌসুমেও নদীর বিভিন্ন জায়গায় চর জেগে ওঠার দৃশ্য। গ্রামগুলো দেখছেন, আবাদ সুবাদ যেগুলো আছে সব মাছের ঘের, আবাদ সুবাদ যেগুলো আছে সব ডুবে গেছে আমাদের এলাকায়। ওই সাইডটায় আমাদের খালি ক্ষয়ক্ষতি হয় আমাদের এলাকায়। এটা আমাদের তিস্তা মহাপরিকল্পনা হবে, শুনতেছি হবে হবে হবে, এইটাই এখন চলমান চলছে। আবার এই তত্ত্বাবধায়ক সরকার আমরা এটা উদ্বোধন করবে। আমরাও চাইতেছি এটা হোক, হলে আমাদের এলাকার লোক সুফল পাবে। আমাদের যে যখন বন্যা হয় তখন আমরা খুবই ক্ষতিগ্রস্ত হই। যদি তিস্তা মহাপরিকল্পনা যেটা তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করতে চাচ্ছে, যদি এটা বাস্তবায়ন হয় আমাদের উপকার হবে। আমাদের সরকারের কাছে একটা দাবি, যাতে আমাদের তিস্তা মহাপরিকল্পনাটা দ্রুত বাস্তবায়ন হয়।
এরপর আমাদের গন্তব্য তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজে এসে দেখলাম অসংখ্য মানুষ এখানে বেড়াতে এসেছেন। ব্যারেজের কপাট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের ভেতর হু হু করে পানি ঢুকছে। এই তিস্তা নদী এই অঞ্চলের মানুষের রোজকার জীবনের গল্প। বাংলাদেশ অংশে তিস্তা ইরিগেশন প্রকল্প দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প হিসেবে পরিচিত। ডালিয়া দোয়ানি পয়েন্টে নির্মিত বাংলাদেশ তিস্তা ব্যারেজ থেকে লাখো একর জমি সেচ পায়। জীবিকা চলে অগণিত পরিবারের। ভারত অংশে পানি বন্টন ও সেচের জন্য জলপাইগুড়ির গজলডোবা ব্যারেজ দীর্ঘদিন ধরেই তিস্তাকে নিয়ন্ত্রণ করে আসছে। বাংলাদেশে প্রবেশের মুখে নদীর পানি প্রবাহ কমে গেলে শুষ্ক মৌসুমে আমাদের এই অঞ্চল একেবারে শুকিয়ে কাঠ হয়ে যায়। দুই দেশের এই অসম পানি বন্টনের কারণে বাংলাদেশের আপামর মানুষের আক্ষেপ বহুদিনের। সালে প্রত্যাশিত তিস্তা চুক্তি শেষ মুহূর্তে আটকে যায়। 2025 সালেও নতুন কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। ফলে বাংলাদেশ নিজের মতো করে তৈরি করে নিয়েছে বিকল্প পরিকল্পনা। তিস্তা সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। 2016 সালে সমীক্ষা শুরুর মধ্য দিয়ে তিস্তা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রকল্পের নথি বিশ্লেষণ করে দেখা যায় প্রকল্পের আওতায় নদীর 102 কিলোমিটারে খনন করা হবে। এতে নদীর গভীরতা প্রায় 10 মিটার বাড়বে। ফলে বন্যার পানিতে নদীর তীরবর্তী বিস্তীর্ণ জনপথ প্লাবিত হবে না। ভূমি উদ্ধার ও উন্নয়ন করা হবে 171 বর্গ কিলোমিটার এলাকায়। বাঁধ নির্মিত হবে 203 কিলোমিটার। এছাড়া চর খনন, নদীর দুই পাড়ে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষিজমি উদ্ধার করা হবে। প্রকল্পের আওতায় বাঁধ নির্মাণ ও তীর প্রতিরক্ষার কাজের মাধ্যমে নদীর ভাঙন রোধ করা হবে। এতে করে বন্যার ঝুঁকি অনেকটাই কমে আসবে। ড্রেজিংয়ের মাধ্যমে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও নদী পুনরুদ্ধার করা হবে এবং শাখা নদীগুলোর নাব্যতাও রক্ষা করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় নদীর দুই পাড়ে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর ক্যাম্প থাকবে। এছাড়া বাঁধের দুই পাশে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ, হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও পর্যটন নগরী, পরিকল্পিত শহর, নগর ও বন্দর গড়ে তোলা হবে। বিশ্লেষকদের মতে 3 কারণে বাংলাদেশে তিস্তা প্রকল্পটি খুবই প্রয়োজন। 1 নম্বরে বর্ষার সময়ে তিস্তা অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা। 2 নম্বরে বর্ষার আগে পরে নদীর ভাঙন কমানো। 3 নম্বরে শুষ্ক মৌসুমে নদীতে পানির প্রবাহ বাড়ানো। কারিগরি দিক দিয়ে এই প্রকল্পটি হবে খুবই জটিল। 2025 সালের 26 মার্চ প্রথম রাষ্ট্রীয় সফরে চীন যান অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রকল্পের সমীক্ষার কাজ আগে থেকে করে রেখেছিল চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা পাওয়ার চায়না। এই প্রতিষ্ঠানটি চীনের 60 তলা ভবনের সমান 3 কোর্সেস ড্যাম তৈরি করেছে এবং এই প্রতিষ্ঠানটি ব্রহ্মপুত্র নদে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করেছে। অন্তর্বর্তী সরকার চায় চীনা ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে। এর মধ্যে প্রকল্প বাস্তবায়নে চীনের কাছ থেকে 6,700 কোটি টাকা চেয়েছে বাংলাদেশ সরকার। সরকারের নীতি নির্ধারকরা বলছেন এই বছরের মধ্যেই আর্থিক চুক্তি সই করতে চায় দুই দেশই। প্রকল্পটির নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট বা তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। এটি তিস্তা মহাপরিকল্পনা নামেও পরিচিত। এর আগে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ও ভারত দুই দেশই আগ্রহ দেখিয়েছে, কিন্তু ভারত বারবার সমীক্ষায় অংশ নেয়া বা কিভাবে এই প্রকল্পে যুক্ত হবে সেটি নিয়ে তালবাহানা করে। অর্থাৎ এই প্রকল্পটি পেছানোর জন্য সময়ক্ষেপণ করতে থাকে ভারত। অবশেষে চীনের বিনিয়োগেই বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প। প্রকল্পের নথি অনুযায়ী তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ে বাস্তবায়ন করা হবে $75 কোটি, যা বাংলাদেশি টাকায় 9,150 কোটি টাকার মতো। এর মধ্যে চীনের কাছ থেকে ঋণ চাওয়া হয়েছে $55 কোটি, যা বাংলাদেশি টাকায় 6,700 কোটি টাকা। বাকি টাকা সরকারি কোষাগার থেকে দেয়া হবে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের প্রথম পর্যায়ে কাজ শুরু হবে 2026 সালের জানুয়ারিতে। যেহেতু সমীক্ষার কাজ শেষ হয়েছে, আর সে কারণেই 2026 সালের জানুয়ারি থেকে সরাসরি মূল কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
আর এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2029 সালে। তিস্তার পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের বিরোধ অনেক পুরনো। 1983 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি অস্থায়ী পানি বণ্টন চুক্তি হয়েছিল, যেখানে তিস্তার পানির 39% ভারতের এবং 36% বাংলাদেশ পাবে বলে ঠিক হয়। তবে স্থায়ী চুক্তি কখনোই হয়নি। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল। এটি খসড়াও তৈরি হয়েছিল সে সময়। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে শেষ সময়ে এটি আটকে যায়। বাংলাদেশ বিভিন্ন সময়ে বিষয়টি ভারতের কাছে তুলে ধরলেও চুক্তির বিষয়টি আর এগোয়নি। তিস্তা প্রকল্প শুধু পানি ব্যবস্থাপনার উদ্যোগই নয়, বরং এটি একটি সংবেদনশীল ভূ রাজনৈতিক ইস্যু। ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক যুক্তরাষ্ট্র ও ভারত বাংলাদেশকে টানতে চাইছে। অন্যদিকে চীন পাকিস্তানের সঙ্গে নতুন ফোরামে বাংলাদেশকে দেখতে চায়। এই প্রেক্ষাপটে কৌশলগতভাবে তিস্তা প্রকল্পে কারা বিনিয়োগ করবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিস্তা অববাহিকায় পানি প্রবাহ কমে মরুকরণ দেখা দেয়। আবার প্রকল্প এলাকা ভারতের চিকেন নেক করিডোরের কাছে হওয়ার কারণে সেখানে চীনের সম্পৃক্ততা ভারত খুব সহজভাবেই মেনে নেবে না। তবুও জাতীয় স্বার্থে পানি ব্যবস্থাপনা নিয়ে বৃহত্তর উদ্যোগ খুবই জরুরি হয়ে পড়েছে, কারণ ভারত এরই মধ্যে পাকিস্তানের সাথে সিন্ধু চুক্তি স্থগিত করেছে। চীন ব্রহ্মপুত্রে বৃহৎ বাঁধ নির্মাণ করেছে, আর ভারতও এই পরিকল্পনায় এগোচ্ছে। ভাটির দেশ হিসেবে বাংলাদেশ বেকায়দায় পড়লেও তিস্তা প্রকল্প কিছুটা হলেও স্বস্তি বয়ে আনতে পারে। তিস্তা প্রকল্প বাস্তবায়ন শুরু হলে উত্তরবঙ্গের অর্থনীতিতে নতুন গতি আসবে, এটা নিঃসন্দেহে বলাই যায়। লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলাতে বড় ধরনের উন্নয়ন কার্যক্রম এগোচ্ছে। নীলফামারীতে চীনের সহায়তায় গড়ে উঠছে বিশ্বমানের হাসপাতাল। ঢাকা রংপুর এক্সপ্রেসওয়ের কাজও প্রায় শেষ। সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক রূপ পাচ্ছে। লালমনিরহাটে তৈরি হবে সামরিক বিমান ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র। পাশাপাশি চীন, তুরস্ক ও কাতারের বিনিয়োগ উত্তরবঙ্গে স্থাপিত হতে পারে সামরিক অস্ত্র ও ড্রোন কারখানা। এমনকি ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দরও চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সব মিলিয়ে আগামী কয়েক বছরে উত্তরবঙ্গের চেহারা পাল্টে যাবে উন্নয়নের অগ্রযাত্রায়। তবে মূল কথা হলো, আগামী জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক দল সরকার গঠন করলে এসব প্রকল্প বাস্তবায়নে ভারতের বাধা কিংবা আপত্তি উপেক্ষা করার অভিপ্রায় কিংবা সাহসের উপর নির্ভর করবে। তবে দেশের আপামর মানুষের ইচ্ছা সব বাধা বিপত্তি উপেক্ষা করেই বাস্তবায়ন হোক স্বপ্নের এসব প্রকল্প। প্রিয় দর্শক, সব মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই আমরা। আপনারা কি মনে করেন ভারত বাধা হয়ে দাঁড়াতে পারে এই মহাপরিকল্পনায়? সত্যি কি বদলে যাবে উত্তরবঙ্গের চিত্র? কমেন্ট করে নিশ্চয়ই আমাদের জানাতে পারেন। আজ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।